স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি রেদওয়ান আহমেদ। প্রতি শুক্র ও শনিবার বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। দেশে বহুদিন ধরেই দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম। এই সপ্তাহে চালের দাম বেড়েছে মানভেদে 4 থেকে 10 টাকা। এতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক ও শ্রমজীবী মানুষজনের নাভিশ্বাস উঠে গেছে। ভোক্তা ও নিত্যপণ্যের বাজার বিশ্লেষকদের মতে নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার বাড়তি খরচের চাপ থেকে মানুষ বের হতে পারছে না। চাল, ডাল, তেল, মাছ, মাংসের মতো পণ্যের দাম আগের থেকে চড়া। শুধু কাঁচা বাজারই নয়, পোশাক পরিচ্ছদ, টয়লেট্রিজ ও গৃহস্থালী পণ্য, ওষুধপত্র, নির্মাণ সামগ্রী, প্রায় সব জিনিসের দাম ক্রমাগতভাবেই বেড়েই চলেছে। সামগ্রিকভাবে বাড়তি জীবন জীবিকার খরচের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। প্রান্তিক, শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণীর অনেকেই এখন চাহিদার তুলনায় কম কিনতে বাধ্য হচ্ছেন। মূল্যস্ফীতি এখন প্রতি মাসেই বাড়ছে, ফলে প্রান্তিক ও শ্রমজীবী মানুষের বাড়তি আয় খেয়ে ফেলছে জিনিসপত্রের দাম। এই নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়, বাড়তি দামে অস্বস্তি জনজীবনে। আমাদের সাথে যুক্ত হয়েছেন খুলনা থেকে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সদস্য গৌরাঙ্গ নন্দী এবং রংপুর থেকে রংপুর বিভাগ উন্নয়ন সমিতির সদস্য অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু। দুজনকেই স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। শুরুতেই রংপুরে চলে যেতে চাই। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে জিনিসপত্রের দামের যে ঊর্ধ্বগতি, এই আপনার একটু অভিজ্ঞতা বলবেন। জেলা ভেদেও কিন্তু এটা পরিবর্তিত হয়, রংপুরে একদম, ঢাকায় একদম, আবার খুলনায় একদম। একটু আপনার অভিজ্ঞতা শুনি, তারপর আরও বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে আমার। আমি একটু রংপুরেই যেতে চাই। আমি একটু জানতে চাই যে আপনার অভিজ্ঞতা জানতে চাই, এই যে জিনিসপত্রের দামের যে ঊর্ধ্বগতি, বিভিন্ন জেলায় বিভিন্ন রকম দাম হয়। ঢাকায়, রংপুরে কিংবা রাজশাহীতে একরকম দাম হয়, খুলনায় একরকম দাম হয়। একটু আপনারা তো কাজ করছেন বিভিন্ন কিছু নিয়ে, এই যে দামের ঊর্ধ্বগতির বিষয় নিয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ। শুভ বিকাল সারা বাংলাদেশে এবং দেশের বাইরে যারা দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বিশেষ করে আজকের এই আমাদের এই মানচিত্রের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসলে এমন একটি সময় আমরা কথা বলছি যে সময় মানুষের দ্রব্যমূল্য একেবারে নাভিশ্বাস, সেই অবস্থাটার মধ্যে কিন্তু আমাদেরকে কথা বলতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক যে বিগত সরকারের সময় একটা সিন্ডিকেটের বিষয় ছিল, যেটা তৎকালীন খাদ্যমন্ত্রী বারবার সাংবাদিক এবং বিভিন্ন পার্লামেন্টের মতো জায়গায় দাঁড়িয়ে বলেছিল যে তার সিন্ডিকেট ভাঙবার মতো ক্ষমতা বা সক্ষমতা তার নেই। কিন্তু বর্তমানে এই পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষের একটা স্বপ্ন ছিল যে যেহেতু রাজনৈতিক চাপ নেই বা অন্যান্য চাপগুলো নেই, একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা নিরপেক্ষ সরকার আছে, সেই সময় হয়তো বা বিশেষ করে বিগত দিনের যে চাপগুলো ছিল সেই চাপগুলো মুক্ত হয়ে মানুষ হয়তো একটা স্বস্তির জায়গায় যাইবে। তা কিছু কিছু জায়গায় হয়তো বা আমার সাথে হয়তো অনেকে বিতর্ক করতে পারে যে না, কিছু সবজির দাম হয়তো কমেছে, কিন্তু নাভিশ্বাস উঠে গেছে হলো চাল যেভাবে বেড়ে যাচ্ছে, যেটা আমাদের একেবারে প্রথম এবং প্রধান খাদ্য, সেটি অস্বাভাবিকভাবে, যেমন গত পরশু দিন আমি বাধ্য হয়েছি 4 ধরনের চালের স্যাম্পল বাসায় নিয়ে আসতে। 4 কেজি 4 ধরনের চাল আমি সর্বনিম্নটা পেয়েছি হলো 68 টাকা, তারপরেরটা পেয়েছি হলো 85 টাকা, তারপরেরটা পেয়েছি আমি হলো প্রায় 92 টাকা। 92 টাকা দিয়ে 1 কেজি চাল নিয়ে এসে যে বাড়িতে 10টি মানুষ আছে সেই বাড়ির মানুষগুলোর অবস্থা, তার সাথে আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে, তেল আছে, সবজি আছে, ইত্যাদি 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 ইত্যাদি, আসলে একবেলার খাবারে আমাদের পড়ছে কত এবং আমার ইনকাম কত। এবং এর মাঝখানে এখন যেটি না বললে নয়, জুলাই 7 তারিখ পর্যন্ত রংপুর অঞ্চলে মুদ্রাস্ফীতি ছিল প্রায় 8.48% ছিল, এটা প্রথম আলোর খবর, এবং এটি 35 মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। এবং এর মধ্যে খাদ্যস্ফীতি ছিল 7.39% ছিল। এই অবস্থার মধ্যে এই যে আপনি যেটি বললেন যে হ্যাঁ, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খাদ্যের তারতম্য হচ্ছে, দরের তারতম্যটা হচ্ছে। কারণটা হচ্ছিল রংপুর অঞ্চলকে আমরা যদি গ্রেটার রংপুর ডিভিশন এবং উত্তরাঞ্চল যদি ধরি, তাহলে কিন্তু এটা একটা খাদ্য ভাণ্ডার।
এই এলাকায় সবজি থেকে শুরু করে মৌসুমি ফসল থেকে শুরু করে ধান থেকে শুরু করে সকল জিনিসের একটা বড় সাপ্লাই চেইন কিন্তু এই বৃহত্তর রংপুর অঞ্চল এবং রাজশাহী বিভাগ মিলে অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্চু, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে। আপনি যে জিনিসপত্রের বাড়তি দামের কথা বলছেন, আমি একটু জানতে চাই যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর জন্য দায়ী চাহিদা এবং যোগান, না অন্য কোনো ইস্যু আছে এর মধ্যে? না 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 এই অর্থনীতির এই যে সূত্রটা যে আমার ডিমান্ডের সাথে সাপ্লাইয়ের যে চেইনটা, হ্যাঁ ডিমান্ড তো আছেই, কারণ আমার লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, আমার হলো পরিবার বড় হয়ে যাচ্ছে, সেগুলো তো আছেই, কিন্তু অর্থনীতির কি এই সূত্রটা কি আসলে আমাদের দেশে প্রতিফলিত হয় যে ডিমান্ডের সাথে সাপ্লাইয়ের যে চেইনটা সেটা কি আসলে হয়? কারণ হয় না, এ কারণেই এর মাঝখানে আন্তর্জাতিক বা যেগুলো দ্রব্য আমাদের হলো বাইরে থেকে আমদানি করতে হয়, সেখানে ডলারের একটা ব্যাপার আছে, এরপরে হলো আমার পরিবহন খরচের ব্যাপার আছে, মধ্যস্বত্বভোগীদের ব্যাপার আছে, সরকারের নীতি এবং ব্যবস্থাপনার এই জায়গাটায় বিশাল বড় ঘাটতি আছে, এবং সরকারি মনিটরিং যে ব্যবস্থাটা আছে এই জায়গাটায় আছে বলে তো আমার মনে হয় না। জি, আপনি মনিটরিং এর কথা বললেন, আরও এ বিষয়ে আমার প্রশ্ন রয়েছে, তবে আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছে, আমরা একটু তার কাছে চলে যেতে চাই। আমরা খুলনায় চলে যেতে চাই। খুলনায় রয়েছে গৌরাঙ্গ নন্দী, আপনার সাথে কথা বলতে চাই। সেটি হচ্ছে ক্যাবের পক্ষ থেকে এই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের বিষয়ে আসলে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের কাজ সম্পর্কে একটু জানতে চাই, তারপর কথা বলতে চাই আরো বিষয় নিয়ে। ধন্যবাদ আপনাকে। প্রকৃতপক্ষে আপনি যে বিষয়টি জানতে চাইলেন, আমাদের পক্ষ থেকে, ক্যাবের পক্ষ থেকে একটা বিষয় আমরা দেখবার চেষ্টা করি যে কীভাবে বাড়ছে এবং সেটা কমিয়ে আনার জন্যে তো আমরা তো সরাসরি কোনো কাজ করতে পারি না। আমরা যে কাজটি হচ্ছে, সরকারের যে কর্তৃপক্ষগুলো আছে এবং ভোক্তাদের যে কমিটিটি আছে, সেই কমিটিকে আমরা সহযোগিতাটা করে থাকি যাতে বাজার পরিস্থিতিটা কী। প্রকৃতপক্ষে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে এই যে দামটা বাড়ছে, দামটা কেন বেড়ে যাচ্ছে? উৎপাদন পর্যায়ে দাম একরকম, আর ভোক্তা পর্যায়ে এসে সেটি কমপক্ষে 3 থেকে 4 গুণ দাম বেড়ে যায়। এইটা শুধুমাত্র কিন্তু মনিটরিং করলেই, বা আমি খুচরা বাজারে গিয়ে খুচরা বাজারে যারা বিক্রেতা বা পাইকারি বাজারে বা পাইকারি যারা বিক্রেতা, এই বিক্রেতাদেরই যদি আমরা শুধু শাসন করবার চেষ্টা করি বা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করি, তাহলেই যে সমাধানটা হয়ে যাবে বা দাম কমে আসবে, বিষয়টি কিন্তু তা না। একটি পণ্য, যে পণ্যটি উৎপাদনকারী বিক্রি করছে ওই লোকাল যে স্থানীয় ফড়িয়া বা ব্যবসায়ীদের কাছে, তারপরে এই যে বাজারে একেবারে খুচরা ক্রেতার কাছে মানে ভোক্তার কাছে যে আসছে, এই আসার মধ্যে মধ্যবর্তী অন্তত 2টি, 3টি, 4টি স্তর হাত বদল হয়ে তারপরে কিন্তু পণ্য বাজারে আসে। এই মধ্যবর্তী স্তরগুলো, আমাদের বাজার ব্যবস্থাটা এমন যে এই মধ্যবর্তী স্তরটা কিন্তু পাল্টে ফেলতে পারছি না আমরা, বা সেটা নিয়ন্ত্রণও আমরা করতে পারছি না কিন্তু, এবং এই পর্যায়েই কিন্তু দামটা বেড়ে যায়। এর সাথে পরিবহন খরচ আছে, আরও অন্যান্য সংরক্ষণের বিষয় আছে, বিশেষ করে যেমন সবজি তো হচ্ছে এটি খুব বেশি সংরক্ষণ করা যায় না, খুব বেশি সময় সংরক্ষণ করা যায় না। যেমন আলু হয়তো সংরক্ষণ করা যায়, অন্য কিছু সংরক্ষণ করা যায় না। এই যে স্তরগুলি আছে, এই স্তরগুলির সঙ্গে সংরক্ষণ এবং পরিবহন এবং মধ্যবর্তী যে মানুষগুলো এই মধ্যস্বত্বভোগী, এই কারণেই কিন্তু পণ্যের দামটি বেড়ে যাচ্ছে। আমি এই জন্য চাইলেই যদি শুধুমাত্র খুচরা বাজারে গিয়ে বা পাইকারি বাজারে গিয়ে পাইকারি যে বিক্রেতা বা খুচরা বাজারে যে বিক্রেতা, তাকে যদি আমরা জরিমানা করি বা তাকে যদি বলার চেষ্টা করি যে তুমি ভাই দাম বেশি দিচ্ছ কেন, এটা এই মনিটরিং ব্যবস্থাটাই কিন্তু যথেষ্ট না। যথেষ্ট হচ্ছে যে কাজটি করতে হবে বা করা দরকার কর্তৃপক্ষের পর্যায়ে, সেটা হচ্ছে উৎপাদন পর্যায় থেকে এই যে মধ্যস্বত্বভোগীদের যে স্তরগুলো, 2টা 3টা স্তর যদি আমরা কমিয়ে এনে অতি সহজে এমনই একটি ব্যবস্থাপনা করতে পারতাম যে উৎপাদনকারী থেকে উৎপাদিত যে পণ্যটি, সেই পণ্যটি সরাসরি বাজারে আসতে পারছে,
সেটা একটি হাত বদল হয়ে যদি আসে বা যদি সরাসরি আসে, সরাসরি যদি ভোক্তার কাছে যেতে পারে, তাহলে কিন্তু পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকা সম্ভব। পণ্যের দাম কিন্তু বাড়ে এই মধ্যবর্তী পর্যায়ে যারা নিয়ন্ত্রণটা করে তাদের কারণেই কিন্তু। জি, আপনি যে মধ্যস্বত্বভোগীর কথা বলছিলেন, এই বিষয়ে আমার আরো প্রশ্ন রয়েছে, আমি একটু খুঁটে খুঁটেই জানতে চাইবো আপনার কাছে। তবে একটা আমাদের বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আবারও আলোচনায় ফিরবো, দুজনের সাথে আলোচনা করব। মানচিত্র একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি বাড়তি দামে অস্বস্তি জনজীবনে। এই প্রসঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন খুলনা থেকে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সদস্য গৌরাঙ্গ নন্দী এবং রংপুর থেকে রংপুর বিভাগ উন্নয়ন সমিতির সদস্য অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু। আমরা আবার একটু গৌরাঙ্গ নন্দী আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি বিরতির আগে বলছিলেন যে মধ্যস্বত্বভোগী দাম বাড়ার একটা অন্যতম প্রধান কারণ। আমি একটু সহজভাবে জানতে চাই, আমি যদি কৃষক হই, আমি যদি চাই যে সরাসরি ভোক্তার কাছে আমার পণ্যটি আমি পৌঁছে দিব, কিংবা একদম দোকানে দেব, দোকান থেকে ভোক্তা পর্যায়ে চলে যাবে, এটা আসলে কিভাবে সম্ভব? আরেকটি বিষয়, সিন্ডিকেট করে অনেকেই দাম বাড়ায়, এটা কি আপনারা মনিটরিং করেন কিনা? দেখুন, আপনি প্রথমে যে বিষয়টি বললেন যে উৎপাদনকারী মানে কৃষক যে পণ্য উৎপাদন করছে সেই পণ্যে বাজারে যেতে পারবে কিনা। হ্যাঁ, বাজারে যেতে পারবে। বাজারে যাওয়ার জন্য তাকে ব্যবস্থাটা করে দিতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিতে চাই। দেখুন, এবারে পেঁয়াজ যে উৎপাদিত হয়েছে, পেঁয়াজের দাম কিন্তু কৃষক পায়নি, এবং পেঁয়াজের কৃষক দাম না পেয়ে দুইজন কৃষকের আত্মহত্যার ঘটনা আমরা জেনেছি। একটা মেহেরপুরে, একজন হলো রাজশাহীতে। এখন এই দুইজন কৃষক আত্মহত্যা করলো কেন? আত্মহত্যা করলো কারণ কৃষক উৎপাদিত যে পেঁয়াজ, সেই পেঁয়াজটা যথাসময়ে সে বিক্রি করতে পারেনি। কিভাবে বিক্রি করে? বিক্রি করে ফড়িয়া পাইকাররা যায় ওই একেবারে উৎপাদনকারীর দোরগোড়ায় গিয়ে সে পণ্যটি কেনে, এবং সে তার নিজের মতো করে দাম নির্ধারণ করে, এবং ওই পণ্যগুলো যখন কিনে ফেললো, তারা কিনে ফেলার পরে তারা ইচ্ছা মতো করে দাম বাড়িয়ে দিল। আপনার মনে থাকবার কথা, আমরা গণমাধ্যমে এইসব খবর দেখেছি যে এক সপ্তাহ একেবারেই দাম নেই, যেই এক সপ্তাহের মধ্যে পেঁয়াজটা উঠে গেল তখনই দামটা হু হু করে বেড়ে গেল। এই ব্যাপারটায় যদি সরকারি এমন কোনো ব্যবস্থাপনা থাকতো যে কৃষক সরাসরি তার কাছে বিক্রি করতে পারবে, সরকারি ব্যবস্থাপনায় ক্রেতা গোষ্ঠী থাকবে, তারা সেখানে বিক্রি করতে পারবে। আমি কৃষকদেরকে দামটা ইনশিওর করতে চাই, নিশ্চিত করতে চাই। এই যে কৃষক দাম বাড়ছে না, এটা ব্যাপারটা। আরও একটা ব্যাপার উদাহরণ দিই, সেটি হচ্ছে যে চালের দাম বাড়ছে হু হু করে। চালের দাম, এখন চালের দাম বাড়ার কিন্তু কোনো কারণ নেই, কিন্তু কেজি প্রতি যে কোনো ধরনের চাল 2 থেকে 4 টাকা, ক্ষেত্র বিশেষে 6 থেকে 8 টাকা পর্যন্ত দাম বেড়েছে। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে মিলাররা। উৎপাদনকারী যে চাষি, যিনি ধান উৎপাদন করছেন, তার কাছে ধানের নিয়ন্ত্রণ নেই, তিনি চাল উৎপাদন করতে পারেন না, সব মিলারের কাছে চলে যায়। মিলার সেটা কন্ট্রোল করছে, সে বাজারে চাল দিচ্ছে, এবং বাজারে সে চাল যখন সরবরাহ করছে তখন সে তার ইচ্ছা মতো করে দাম দিচ্ছে। আমাদের সবচেয়ে বড় দুর্বলতাটা হচ্ছে, সরকারি ব্যবস্থাপনার বড় দুর্বলতাটা হচ্ছে মনিটরিংটা আমরা এই জায়গাটায় করতে পারছি না। কারণ মিলাররা, ব্যবসায়ীরা কমপ্লিটলি এই বাজারটাকে নিয়ন্ত্রণ করছে, যে চাপটা এসে পড়ছে একেবারে সরাসরি ক্রেতার কাছে। এখন আপনি যেটি বললেন যে ক্যাব কী কাজটা করতে পারছে, ক্যাব আসলে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আইন প্রয়োগ করতে পারে না। ক্যাব শুধুমাত্র পর্যবেক্ষণ করতে পারে, দেখতে পারে, তারা দেখছে, বলছে যে এখানে এই সংকটগুলো হচ্ছে, যাদেরকে বলার কথা তাদেরকে বলছে, কিন্তু আইন প্রয়োগ, যথাযথভাবে নিয়ন্ত্রণ, ওই ব্যবসায়ীদেরকে যে তারা যে এই অসাধু উপায় করা বা তারা মুনাফা বেশি নেওয়ার জন্যে, বেশি পাওয়ার জন্যে তারা যে তৎপরতাগুলো চালাচ্ছে, সেই তৎপরতাগুলো রেগুলেট করা। জি, সংশ্লিষ্ট ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আপনার কাছে। আমরা একটু চলে যেতে চাই জনাব বেঞ্জুর কাছে। আপনার কাছে একটু জানতে চাই যে আপনার কাছে আসলে পুরো ব্যবস্থাপনাটায় আসলে কোন দিকটা ভালো হলে ক্রেতারা স্বস্তি পাবে, কি মনে হয়? আপনার অভিজ্ঞতা কি বলে? ক্যাবের সদস্যর কথা শুনছিলাম। আসলে ক্যাব এবং হলো জেলা প্রশাসন এবং হলো আইন শৃঙ্খলা বাহিনী সমন্বয় করে কি আজ পর্যন্ত, যদি আমরা গত 6 মাসের কথা ধরি, চিরুনি অভিযান কিংবা একটা সাঁড়াশি অভিযান করা হয়নি। দেশে এই মুহূর্তে একটা
যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আছে। সেনাবাহিনীকে সাথে নিয়ে তো এই জায়গাটায় মনিটর করতে পারতেন, সেটাও করা হয়নি। শুধু মধ্যস্বত্বভোগী কিংবা হলো সিন্ডিকেট, এটা কি সরকারের থেকেও পাওয়ারফুল এরা? তাহলে সরকারের থেকে যদি তারা পাওয়ারফুল হয়, তাহলে তো দুদিন পরে দেশের মানুষকে না খেয়ে ওই ইথিওপিয়ার মতো হলো না খেয়ে মরতে হবে। এর মাঝখানে যেটি হয়েছে সেটি মিডিয়া পার্সন হিসেবে আপনারা হয়তো জানেন, যেটা বাইরে আসেনি, প্রায় 83টি ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আসলে কি দেখভাল করবার মতো কেউ নেই? সবজির দাম, হ্যাঁ বর্ষা আসছে, সবজি নষ্ট হয়েছে, দাম বাড়তে পারে, কিন্তু এখন একটা ভালো পরিস্থিতি চলছে, আবহাওয়া ভালো অবস্থা আছে, তার মধ্যে কি করে সবজির দাম এভাবে বেড়ে যায়? চালের এখন মৌসুম চলছে, তাহলে চাল উনি যেটি বললেন যে মিলাররা আছে, তার সাথে হলো মধ্যস্বত্বভোগী আছে, তার সঙ্গে হলো আপনার সিন্ডিকেট, একটা বড় সিন্ডিকেট আছে, তাহলে তো বিগত সরকারের মতোই হয়ে গেল। তাহলে আমরা আসলে যারা ক্রেতা, যারা ভোক্তা, তাদের রেহাইটা কোথায়? তার জন্য কি সরকারের দায়বদ্ধতা নেই? সরকার এখানে কাজ করবে না? সরকারের শৃঙ্খলা বাহিনী আছে না? তাদের সাথে সমন্বয় করে একটা তো প্রেশার গ্রুপ তৈরি করতে পারে, একটা ওয়াচডগের কাজ করতে পারে। এখানে হলো ক্যাবের দায়িত্বটাই হলো ওয়াচডগের কাজ করা এবং সরকারকে টাইম টু টাইম মনিটর করা, সরকারকে মেসেজ দেওয়া যে বিভিন্ন পয়েন্টে এই ধরনের অসঙ্গতি দেখা যাচ্ছে, সে কাজটা তো করতে হবে এবং সমন্বয় থাকতে হবে। এবং আরেকটি জিনিস সেটি হচ্ছে যে আমরা এর আগে দেখেছি যে সরকার কর্তৃক খাদ্য বান্ধব কর্মসূচি, আসলে কি সরকারি খাদ্য বান্ধব কর্মসূচিটা নিয়েছে? সেটা তো নেয়নি। খাদ্য বান্ধব কর্মসূচি আসলে সময় থাকলে আমরা নানা বিষয় নিয়ে কথা বলতে পারতাম। আপনাদের দুজনের কথাই আমরা শুনেছি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের মানচিত্রে যুক্ত হবার জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।